ছবির মতো সুন্দর এই গ্রামটির নাম বিলপৌলি। মানিকগঞ্জের দৌলতপুরে সুন্দর এই গ্রামের জন্য ছিলেন আমাদের প্রিয় খেলোয়াড় খোরশেদ আলম। ছেলেবেলায় খোরশেদ আলমের জীবন সাধারণ মানুষের মতোই ছিল, স্কুলে যাওয়া আর খেলার মাঠ। আমরা যদি একজন বাদ দিতাম, কিন্তু খোরশেদরে বাদ দিতে পারতো না। যখন আমরা হায়ার একাডেমি দিতাম, অনেক দূরে দূরে লোক আসতো, তখন এই খোরশেদের সাথে যোগাযোগ করতো বেশি। খোরশেদ এবং আনোয়ার মাস্টার, ধামসারে আনোয়ার মাস্টার, তখন তো পয়সার অনেক দাম আছিল। তখন 20 টাকাই অনেক। তখন 20 টাকা 50 টাকা এই জনসন্ধে আমরা খেলতে যেতাম নাগরপুর গয়ঠার মাঠে। সেই খেলায় এই মানে আমরা সন্ধ্যার দিকে গেছি, সকালে খেলা, রাত্রে আমি আর খোরশেদ দুইজনে গোল বাড়ি দই খাইছি, অনেকগুলো দই খাইছি। সকালবার দেওয়া 3-4 বছর দই নেই। এই পিরিয়ডটা আমরা খুব আনন্দে কাটাইছি। আমাদের ওই সময়ের টিমের মতো এত স্ট্রং টিম এই অত্র এলাকা ছিল না। যদি এক গ্রামের না 2-3 গ্রাম মিলা অত্র এলাকা ছিল না। যার জন্য আমাদের মাঠে প্রত্যেকটা বছর আমরা খেলা ছাড়তাম, এবং আমাদের মাঠে খেলা ছাড়তাম। সেই খেলাগুলো হলো যে ভালো ভালো টিমে খেলা ছাড়তাম, যেহেতু ওরাও জানতো যে ওই কাকনা গ্রামে একটা ভালো একটা টিম আছে। কাজেই তারা প্রিপারেশনে আসতো, আর লোকানন্দ হয়ে যেত। একটা জাঁকজমক সে হয়েছিল। ও থাকাকালীন সময়ে ও নিজে উদ্যোগ নিয়ে অনেক খেলা ছাড়ছে, কিন্তু খেলাগুলি খুব জাঁকজমক হতো এবং মানুষ দর্শকে ভরে যেত। এত সুন্দর খেলা হইতো। কিন্তু তারপরে যাওয়ার পরে আর তেমন কাকনাকার বর্তমানেও তেমন আর ওইরকম খেলাধুলা আর হয় না। আজকে ক্রিকেটে এই খেলায় আমরা জিতবো কি হারবো এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আমাদেরকে খেলতে হবে এবং ভালো খেলাটা আমাদেরকে দিতে হবে। হারি বা জিতি এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আমরা বেস্ট খেলবো, আমরা বেস্ট দিব, এটাই হচ্ছে আমাদের মূল কথা। স্কুলের মতোই কলেজ জীবনেও চমৎকার মেধার স্বাক্ষর রেখেছেন খোরশেদ আলম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, মঞ্চনাটক সব ক্ষেত্রেই সমান বিচরণ ছিল তার। সাংস্কৃতিক জগতেও তার উল্লেখযোগ্য স্বাক্ষর রেখে গেছেন। এই মর্মমানী সমিতির উদ্যোগে অনেক নাটক হয়েছে সেই সময়ে। সেই নাটকে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আজকে আমার মনে পড়ে যে আমরা একসাথে যে বইটা করেছিলাম, একটি বইয়ের কথা আমার এখন স্পষ্ট মনে আছে। সেই বইটির নাম ছিল সিঁদুর নিও না মুছে। সেখানে তিনি অত্যন্ত সুন্দর রোল করেছিলেন, যেটা আজও আমরা সবাই মনে রাখছি এবং মনে করি গল্প আকারে মনে। সমাজের উন্নয়নের জন্য, সমাজের কল্যাণের জন্য, সমিতির কল্যাণের জন্য তিনি তার যথেষ্ট ভূমিকা রেখে গেছেন। আজও সেটা আমরা ভোগ করছি সবাই। আমার কর্মজীবন যখন দিনাজপুর ডিস্ট্রিক্টে অন্তর্গত পার্বতীপুরে অবস্থিত, তখন খোরশেদ আলম আমাদের রেলওয়ের বিখ্যাত একটি কারখানা, সৈয়দপুর রেলওয়ে কারখানা ওর কর্মস্থল ছিল। সেই মর্মে ওর সাথে আমার ওখানে অনেক কাজের স্মৃতি বিজড়িত। অনুরূপ বলা যায় পার্বতীপুরে একটা বিখ্যাত ক্লাব সৃষ্টি হয়। সেই ক্লাবের আমি একটা সেক্রেটারি ছিলাম। সেই সুবাদে আমি বিভিন্ন পর্যায়ে আমার এই ক্লাবের খেলাধুলায় অংশগ্রহণ করার চেষ্টা করছে এবং করত। গত 2000 সালে আমার থেকে চলে যান, রেখে যান তার অসংখ্য স্মৃতি। অনেক স্মৃতি নিয়ে আমার গ্রামের আমরা সবাই বেঁচে আছি। 2002 সালে ব্লাড ক্যান্সার আমার ভাগ্নি আফরোজা আক্তার সুমি ইন্তেকাল করেন, যার উদ্দেশ্যে আমরা এই পাঠাগারের নামকরণ করেছি আফরোজা আক্তার সুমি। তার নামে এই পাঠাগারটা হবে। খুব মেধাবী ছাত্রী ছিলেন, তার স্মৃতিটাও খোরশেদ আলম স্মৃতির সাথে জড়িয়ে আমরা এই পাঠাগারটা সৃষ্টি করার উদ্যোগ নিয়েছি। স্মৃতির মনে কোঠায় আজ অনেক কিছুই মনে পড়ছে।
মনে করছে আমাদের দেশের সেই কৃতি সন্তান খুরশেদ আলম এক সময় এদেশের মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। আমার এখনো মনে পড়ে, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন তিনি আমাদের এই মাঠে বাঁশি দিতেন। এত সুন্দর, এত সুদর্শন চেহারা ছিল, আমার এমন পুরুষ আমার চোখে আর দ্বিতীয় পড়েনি। তার যেমন লম্বাটে দেখো এবং ঝাঁকড়া চুল, সব মিলিয়ে এত সুদর্শনটা পুরুষ ছিলেন। আমাদের অত্র এলাকায় ফুটবল খেলা হলেই তাকে আমরা রেফারি হিসাবে ঢাকা থেকে আমরা ফোন করে নিয়ে আসতাম। তিনি চাকরি করতেন, যতদূর সম্ভব তিনি আমাদেরকে সময় দিয়েছেন। সেই জন্য আমরা আজ তাকে বারবার মনে করছি তিনি যদি আমাদের মাঝে আরও বেঁচে থাকতেন, আমাদের ফুটবলকে, আমাদের এলাকার ছোট ছোট ছেলেমেয়েদেরকে এখানে ফুটবল একাডেমি গ্রুপ গড়ে তুলে উনি আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে পারতেন। আমার বাবার কাছে তার সম্পর্কে অনেক গল্প শুনেছি। তিনি একাধারে একজন ফুটবল খেলোয়াড়, একাধারে ছিলেন ভলিবল খেলোয়াড়, একাধারে তিনি ছিলেন হাডুডু খেলোয়াড়। আমার বাবা বারবার বলতেন যে এর মতো হাডুডু খেলার প্লেয়ার আমাদের অত্র এলাকার একটাও নাই। তিনি যখন বিরোধী পক্ষের কোর্টে যেতেন তখন পা এগিয়ে দিতেন যে তোমরা ধরো যে কজন পারো, উনি পাটা এগিয়ে দিতেন। তারপর উনি এক টানে এই নিজের সীমানা এসে যেতেন। উনির মাথার যে ঝাঁকড়া চুলগুলি ছিল, কাজী নজরুল ইসলামের মাথার যে চুলগুলি ছিল ঠিক ওইরকম চুলগুলি। আমরা বড় হয়ে আর কি খেলাধুলা করতো খুব ভালো, জায়গায় জায়গায় টিমে যেত, হায়ারে যেত। খেলাধুলার সম্বন্ধে হ্যার বাপে খুব ভালো মনে করে নাই। তাও শত্রু পলিয়ে টলিয়ে যাইয়ে দু একদিন বরবাসও করছি। কাদনা মাঠে খেলতো, ঘেরো মাঠে খেলতো, তিলির মাঠে খেলতো, ভাদ্রা খেলতো, গভীরা খেলতো, সোনগাঁ মাঠে খেলতো। যখন আমরা এই কাকনা প্রাইমারিতে পড়ি, কাকনা প্রাইমারি পাশ করে যখন আবার হাই স্কুলে যাই, হাই স্কুল কলিয়া হাই স্কুল, সেখানে স্পোর্টসের মধ্যে খুরশেদ 3টা পয়েন্টেই প্লেস করে এবং সেখানেও ওর অনেক নাম ছিল। খুরশেদ আলমের একটা কথা বেশি দুঃখ লাগে, এই যার সাথে এত কষ্ট করে চলছি, এত তার সাথে পারি নাই, সে একদিন তিল্লির ঘাটে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি আজিম আর হলো ওই 2টা লোকই নাই, আজিমও নাই, খুরশেদ আলমও নাই। যখন ও একটা ব্যাগ হাতে করে নিয়ে যেতে পারছে না, আমারও 2টা ব্যাগ ছিল, আজিম ওর একটা ব্যাগ নিয়ে গেল। ব্যাগ নিয়ে যাই যখন নদীর ওপারে তার একটা আমরা টেম্পোতে যাইতাম, ওই টেম্পোতে যখন উঠিয়ে দেয় তখন এই খুরশেদ এত বিনয়ের স্বরে বলল যে তুমি যে আমার কি রক্ষা করলা। অথচ এক সময় আসছিল এই খুরশেদ 2 মনে কেন তাও বহন করতে পারতো। আমরা এই পুকুরে 7 জনে পানা উত্তোলন করি, মানে ওই সামাজিক কাজ হিসাবে। তখন দেখা যায় যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা যে ওই মহিলারা বলে ওই মুটটা ছেলে ভুট্টা পাজা ধরে। তার পাজাটা মানে এই যে অনেকগুলো পানা একসাথে ওঠা, এটা কিন্তু আমাদের সামাজিক কাজ। ওর সাথে অনেক সামাজিক কাজ আমরা করছি। যখন এই যে এই খালে এই কাঠের বা বাঁশের পুল দুন লাগছে, ওটাও আমরা সহযোগিতা করছি এবং সব ধরনের কাজে ওর সাথে আমার শেয়ার করছি। ওর সাথে আরও অনেক স্মৃতি আছে। এই আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, স্পোর্টসে এই কাকনা প্রাইমারি স্কুল, দেখা যায় ও 2-3টায় ফার্স্ট হয়েছে। তাতে আমাদের গ্রামের অনেক নাম হয়েছে, আমাদের স্কুলের অনেক সুনাম বয়ে আনছে। ও এই যে ফুটবল খেলা এগুলিতেও অনেকবার আমরা কাকনা মনোময় সমিতি উদ্যোগে খেলাধুলা হয়েছে, সেই খেলায়
ও বিশেষভাবে অংশগ্রহণ করছে এবং ওর নাম সবচেয়ে বেশি ছিল। আমাদের গ্রাম থেকে হারিয়ে যাওয়ায় আমরা মনে হয় একটা রত্ন হারিয়ে ফেলছি। আমাদের মনে হইলে এখন মনে হয় যে একটা অঙ্গই হারিয়ে ফেলছি। ওকে আমরা কোন সময় খুরশেদ আলম বলতাম না, খুরশেদও বলতাম না, পাগল বলতাম। পাগল তুমি চালিয়ে যাও। এখন আর পাগল নাই, চালানো নাই, আমরাও অদম হয়ে গেছি। স্বামী ও ছোট্ট কন্যা সন্তানের রেখে যাওয়া স্মৃতি হাতড়ে জীবনের শেষ দিনগুলো কাটাবেন বলে সাফ জানিয়ে দিলেন সালমা আক্তার। স্বামী ও সন্তানের স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে গত 2015 সালে নিজ সম্পত্তি দান করে দেন মসজিদ, মাদ্রাসা ও পাঠাগার নির্মাণে। সর্বশেষ ইচ্ছা হলো আমি যখন এটা দলিল করে দিছি, দান করে দিছি, তখন ওখানে দলিলে লেখা আছে যেটা মোতালে থাকবে আমার একমাত্র ছেলে রবিউল আলম, তারপরে থাকবে আমার 2 নাতনি, আমার পরবর্তী বংশধর, তারপরে তাদের বংশধর, এইভাবে জানি যতদিন পৃথিবী আছে ততদিন জন্য এইটা চলে এবং মোতালে হিসাবে এরা ধরে রাখে। বাবাকে মানুষ যে ভালোবাসতেন সেই বহিঃপ্রকাশ আমাকে বেশি দায়িত্বশীল করে তুলেছে। আমার ছোট বোনটাকে ঘিরে তিনি যেহেতু খুব অচিরে পৃথিবী ছেড়ে চলে গেলেন, তাকে নিয়ে আমার কিছু দায়িত্ববোধ তৈরি হয়েছে। এই দায়িত্ববোধগুলো এবং মায়ের প্রতি আমার যে ভালোবাসাটা, মায়ের যে চাওয়াটা, এই প্রত্যেকটি বিষয় এবং হচ্ছে এই এলাকাবাসী আমার বাবাকে যতটা ভালোবাসতেন তাদের ভালোবাসাগুলো আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তোলে, আমাকে আরো বেশি ভাবায়। এই ভাবনাগুলো থেকে আসলে এই প্রতিষ্ঠানগুলো করা। এখানে 3টি প্রতিষ্ঠান, মা জায়গাটি ওয়াকফ করে দিলেন এবং ইহা একটি সরকারিভাবে ওয়াকফ রেজিস্ট্রিকৃত প্রতিষ্ঠান হয়ে গেল। সেখানে মসজিদের জন্য 12.10% জমি, মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসার জন্য এখানে 6.60% জমি এবং পাঠাগারের জন্য, যে পাঠাগার মানুষকে আলোকিত করবে, হয়তো একটি আমার বাবার মতো আরেকজন খুরশেদ আলম তৈরি হবে, অথবা তার চেয়ে আরো বড় কোন খুরশেদ আলম তৈরি হবে। এখানে একটি সাপ্তাহিক সাহিত্য আসর শুরু হয়েছে। যে সাহিত্য আসর থেকে আমি মনে করি যে এখান থেকে আলো ছড়াবেই, সেই আলোয় আলোকিত হবে এই দিলবৌলি কাকনা গ্রাম থেকে পুরো মানিকগঞ্জ, এবং মানিকগঞ্জ থেকে পুরো দেশ এবং দেশের বাইরে পুরো পৃথিবী। সেই দিনটা আমার স্পষ্ট মনে আছে। আর 2 বেনি করা একটা মায়াবী মুখের একটা মেয়ে আমাদের স্কুলে এসে প্রথম ভর্তি হয়। সে খুব কেয়ারিং স্বভাবের ছিল, যেটা ছোটবেলাতে আমাদের ভিতরে একটু কমই দেখা যেত। তো ওর কেয়ারিং স্বভাবের কারণে আমাদের বন্ধুত্বটা আসলে শুধু স্কুল জীবনে আর সীমাবদ্ধ থাকেনি। আমাদের বন্ধুত্বটা 2 পরিবারের মাঝখানে সমানভাবে ভাগ হয়ে গিয়েছিল। আমার একবার জন্মদিন পড়েছিল শুক্রবারে, যার পরে আমরা স্কুলে আসিনি। তো ও সকালবেলা সেই ছোট থাকতে একতোড়া ফুল নিয়ে আমার বাসার নিচে যায়, যে জোরে জোরে বলতে থাকে, কাকন কাকন শুভ জন্মদিন, শুভ জন্মদিন। এখনো আমার সেটা কানে ভাসে। হঠাৎ করে ও স্কুলে আসা বন্ধ করে দিল। প্রায় আমি 1 সপ্তাহ অপেক্ষা করি, ওর জন্য বেঞ্চে জায়গা রাখি, কিন্তু ও আর আসে না। তখন তো আমাদের ফোনও ছিল না, ফেসবুকও ছিল না। তো আমি 1 সপ্তাহ পরে আমার আম্মাকে নিয়ে ওর বাসায় যাই। যে শুনি ওর প্রচণ্ড রক্তপাত হচ্ছে, যার কারণে সে স্কুলে আসছে না। আসলে তখন তো আমিও ছোট, আমিও বুঝতে পারছিলাম না যে এই রোগটা কি বা এর ভয়াবহতা কি। তো ওকে আমি একটা কথা বললাম যে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, ঠিক হলে তুই আবার স্কুলে আসিস। তো তখন ঘুণাক্ষরেও টের পাইনি যে ওর ভিতর ক্যান্সার নামক একটা ভয়াবহ রোগ কুরে কুরে ওকে খাচ্ছে। আফরোজা আক্তার সুমি আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল। তার স্মৃতি রক্ষার্থে যে পাঠাগার তৈরি হচ্ছে, এই পাঠাগারে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যাব, গিয়ে ওর পাঠাগারও পরিদর্শন করে আসবো। পাশাপাশি আমরা যতটুকু পারি কিছু বই, আমরা ধর্মীয় বই, উপন্যাস জাতীয়, যেটা যতটুকু পারি আমরা কিছু বই
ওর পাঠাগারে বিদ্যালয়ের পক্ষ থেকে দিব। সুমির স্মরণে যে পাঠাগার সেটা যেন মানুষের কাজে লাগে, গ্রাম বাংলার মানুষের কাজে লাগে, উদ্দেশ্য যেন হয় আমাদের এখান থেকে মানুষজন জ্ঞান আহরণ করবে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে, উৎসাহ নিয়ে আসবে। তো আমরা মনে করি এই পাঠাগারটাকে আরও ডেভেলপ কীভাবে করা যায় সেই জন্যে আমরা এবং আমাদের প্রত্যেকেই কিন্তু এগিয়ে আসা প্রয়োজন। কারণ হচ্ছে যে পাঠাগার, ঢাকা শহরে অনেক পাঠাগার আছে, কিন্তু গ্রাম বাংলা মানুষের জন্যে সেই মানিকগঞ্জে নিভৃত একটা পল্লী, বিলপল্লীতে যে পাঠাগারটা স্থাপন করা হচ্ছে সেই পাঠাগারটায় সেই ছেলেগুলো, সেখানকার লোকগুলো কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থেকে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে রয়েছে। সেই পিছিয়ে পড়া মানুষদের জন্যে সুমির স্মরণ যে পাঠাগার, আমি মনে করি যে আমাদের সবার এখানে এগিয়ে আসা উচিত এবং সুমি আমাদের সবার মাঝে আছে, সবার মাঝে থাকবে। এবং হচ্ছে যে আমরা চাই সুমি যেই একটা স্বপ্ন নিয়ে সে তার লেখাপড়া করছিল এবং তার কিছু স্বপ্ন হয়তো অপূর্ণই রয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করব সেই স্বপ্নগুলোকে ধীরে ধীরে বাস্তবায়ন করা। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন, সবাই সুমির জন্য দোয়া করবেন, সুমির উদ্দেশ্যে যে পাঠাগারটা স্থাপন করা হচ্ছে সেটা যেন উত্তরোত্তর সাফল্য লাভ করে সেই জন্য দোয়া করবেন। এবং সবাই সম্ভব হলে যতটুকু সম্ভব এটার সাথে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন সহযোগিতা করে সাথে থাকবেন। পাঠাগারের উন্নয়নের জন্য প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে পাঠাগারে কিছু বই আমি দিয়ে দেব, যা ছেলেমেয়েরা পড়তে পারবে। ওর সাথে আমার আসলে শেষ দেখা হচ্ছে হাসপাতালে। ও যখন খুব অসুস্থ ছিল, গ্রিন রোডে গিয়েছিলাম ওকে দেখতে আমরা কয়েকজন বান্ধবী মিলে। তো প্রথমে ঢুকেই দেখলাম আন্টি ওর পাশে বসে আছে, পেছন থেকে জড়িয়ে ধরলাম, আন্টি কান্না শুরু করে দিল। আমরা সবাই মানে কারো মুখে কোনো কথা নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, কান্না করতেছি। তো কিছুক্ষণ পর সুমি চোখ বন্ধ করেছিল, কিছুক্ষণ পর মুখ তুলে তাকায় বলল যে তোরা চিন্তা করিস না, মন খারাপ করিস না, আমি আবার ফিরে আসবো স্কুলে, আমি আবার তোদের মাঝে আসবো, তোরা মন খারাপ করিস না। কিন্তু আমরা ওকে কোনো সান্ত্বনা দিব সে ভাষা আমাদের ছিল না, বরঞ্চ ওই আমাদের সান্ত্বনা দিয়ে দিল যে আমি ফিরে আসবো, তোরা মন খারাপ করিস না। আমার বান্ধবীটা ফিরে আসছিল স্কুলে, কিন্তু চোখ মেলে তাকায়নি আমাদের দিকে। ওকে ওই অবস্থায় দেখবো এই মেন্টাল প্রিপারেশন আসলে আমরা নিতে পারতেছিলাম না। অনেকেই গেল কাছে গিয়ে কান্না করতেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত এটার জন্য নিজেকে অপরাধী মনে করি যে আমি নিজেকে বোঝাতে পারিনি যে আমি ওকে যে দেখব। আমি দূরে করিডোরে, ওই পাশে করিডোরে দাঁড়িয়েছিলাম, সবাই এসে বলতেছে তুই দেখে আয়, একটু দেখে আয়, ওকে অনেক সুন্দর লাগতেছে, ওর কপালে ঠিক মাঝখানে একটা আলিফ লেখা আছে, দেখে আয়, ওকে অনেক মায়াবী লাগতেছে আমাদের বান্ধবীকে। কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি যে আমি ওখানে যেয়ে ওকে ওই খাটিয়ায় শোয়া দেখব, আমি যেতে পারিনি। এটার জন্য আমি সুমির কাছে ক্ষমা চাই যে পারিনি আসলে শেষ বিদায় সেভাবে দিতে।